ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 4-এর স্টুডেন্টদের জন্য। তোমাদের সেমিস্টার 4-এর যে ডিএসসিসি 5-এর পেপারটি রয়েছে, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেনের অ্যান্সারও আমি পোস্ট শুরু করে দিয়েছি। তাই তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও এবং চেক আউট করে খাতায় নোট ডাউন করতে থাকো। নিজেদেরকে আগেভাগে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। আমি কিন্তু তোমাদের এক্সামের আগে অধিকাংশ লং কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। এবং তোমরা যদি কোনো পেপারে নোটস পারচেস করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, তা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি তোমাদের পিডিএফগুলো শেয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি তোমাদের যে কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম ও বলনাড়ু তাৎপর্য আলোচনা করো। 5 মার্কসের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, বিভিন্ন সালে প্রশ্নটা আসে, তোমাদের 2019 সালেও প্রশ্নটা এসেছিলো। এই সালের জন্য তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। দক্ষিণ ভারতের ইতিহাসে চোল সাম্রাজ্যের উত্থান একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হয়। আদি মধ্যযুগে চোল রাজারা দক্ষ প্রশাসনিক কাঠামোর ভিত্তিতে এক শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। চোল রাজা রাজরাজ এবং রাজেন্দ্র চোলের সময় প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত রূপে গড়ে ওঠে। চোল প্রশাসনের এই সুনিপুণ কাঠামোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল সমগ্র সাম্রাজ্যকে মণ্ডলম ও বলনাড়ু নামে দুই প্রশাসনিক বিভাগে ভাগ করা। এই দুই উপাদান শুধুমাত্র প্রশাসনিক কাঠামোর অংশ ছিল না, বরং স্থানীয় স্বায়ত্তশাসনের এক সুসংগঠিত রূপ হিসেবেও বিবেচিত হয়। চোল রাজন্যবর্গের সাংগঠনিক দক্ষতার এক উজ্জ্বল নিদর্শন ছিল এই ব্যবস্থা। চোল সাম্রাজ্যের বিস্তীর্ণ ভূখণ্ডকে কার্যকরভাবে শাসনের জন্য প্রথমে 9টি মণ্ডলম নামে প্রদেশে ভাগ করা হতো। সাধারণভাবে 8 থেকে 9টি মণ্ডলমে গোটা সাম্রাজ্য বিভক্ত ছিল। প্রতিটি মণ্ডলম আবার একাধিক বলনাড়ুতে বিভক্ত হতো। বলনাড়ু বলতে বোঝানো হতো কয়েকটি নাড়ু বা কোট্টমের সমষ্টি, যেখানে নাড়ু বা কোট্টম গঠিত হতো কয়েকটি গ্রামের সমাহার নিয়ে। মণ্ডলম ও বলনাড়ু ছিল কার্যত স্থানীয় প্রশাসনের কাণ্ডারি। প্রতিটি প্রদেশে যুবরাজ বা রাজানুগ সামন্তদের নিয়োগ করা হতো শাসক হিসাবে। তাদের নিজস্ব কর্মী বাহিনী থাকতো এবং তারা সরাসরি রাজাকে প্রশাসনিক রিপোর্ট পাঠাতেন। ফলে রাজকেন্দ্র প্রতিটি অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতো। পরবর্তী পাড়ায় যাওয়ার আগে বলে রাখি, তোমাদের মোটামুটি 5 মার্কসের অ্যান্সার 250 শব্দের মধ্যে লিখতে বলা হয়। আমি কিন্তু যথার্থ শব্দের মধ্যে তোমাদের মধ্যে অ্যান্সারটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। তাই তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিজেদের মতো কিন্তু অ্যান্সারটি সাজিয়ে নিতে পারো। ঠিক আছে, পরবর্তী প্যারা দেখো, চোল আমলে এই মণ্ডলম ও বলনাড়ু শুধু প্রশাসনিক কাঠামো হিসেবে নয়, বরং কার্যকর স্বায়ত্তশাসনের রূপেও গুরুত্বপূর্ণ ছিল। প্রতিটি বলনাড়ুর প্রশাসনে স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল সুপ্রতিষ্ঠিত। এই দুই সংগঠনের মাধ্যমে কেন্দ্র ও স্থানীয় পর্যায়ের মধ্যে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। রাজা যেমন প্রতিটি স্তরের তথ্য পেতেন, তেমনি গ্রামবাসীরাও নিজেদের স্বার্থ রক্ষায় অংশগ্রহণের সুযোগ পেতেন। চোল শাসনের অধীনে বড় বড় নগরেও স্বতন্ত্র পৌরশাসন গড়ে উঠেছিল এবং জনগণ নানা বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারতেন। এই ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ স্বশাসন একটি কার্যকর কাঠামো লাভ করে, যা দক্ষিণ ভারতের প্রশাসনিক ইতিহাসের বিরল দৃষ্টান্ত। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বললে কি, তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। তোমরা যদি আমার সাথে যোগাযোগ করো, আমি কিন্তু তোমাদের অতি অল্প দামে পিডিএফগুলো শেয়ার করে দেবো। ঠিক আছে, তাই তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। মণ্ডলম ও বলনাড়ু চোল শাসনের স্বায়ত্তশাসন প্রক্রিয়াকে মজবুত ভিত্তি প্রদান করেছিল। গ্রামীণ স্বায়ত্তশাসনের লক্ষ্য ছিল জনসাধারণকে প্রশাসনিক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্বনির্ভর করে তোলা। এই কাঠামোর মাধ্যমে স্থানীয় প্রশাসনে যেমন স্বচ্ছতা বজায় থাকতো, তেমনি সামাজিক ন্যায়ও প্রতিষ্ঠিত হতো। যদি কোনো ব্যক্তি স্থানীয় পর্যায়ে ন্যায় বিচার না পেতেন, তবে তিনি বলনাড়ুর শাসকের কাছে অভিযোগ জানাতে পারতেন। ফলে সাধারণ মানুষের আস্থা প্রশাসনের প্রতি বাড়ে এবং সামগ্রিকভাবে এক ন্যায়নিষ্ঠ ও শৃঙ্খলাবদ্ধ প্রশাসন গড়ে ওঠে। ডক্টর নীলকণ্ঠ শাস্ত্রীর মতে চোলদের স্থানীয় শাসন ব্যবস্থা দক্ষিণ ভারতের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল। মণ্ডলম ও বলনাড়ু কেবল মাত্র প্রশাসনিক একক ছিল না, বরং সমাজের সাধারণ মানুষের অধিকারের ক্ষেত্রেও তা ছিল সহায়ক। এই প্রশাসনিক কাঠামোর ফলে একদিকে যেমন চোল শাসন স্থায়িত্ব পায়, অন্যদিকে সমাজের নানা স্তরের মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত হয়। ইতিহাসবিদ কে.এ. নীলকণ্ঠ শাস্ত্রী ছাড়াও আর নাগস্বামী এবং টি.ভি. মহালিঙ্গম চোল প্রশাসনের এই কাঠামোর প্রশংসা করেছেন। তাদের মতে এই সংগঠনের মাধ্যমেই চোল শাসন যে গভীর সামাজিক শিকড় তৈরি করেছিল, তাই সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করেছিল।
সুতরাং বলা যায় মণ্ডলম ও বলনাড়ু চোল প্রশাসনের শক্ত ভিত্তি হিসেবে কাজ করেছিল এবং এই কাঠামো দক্ষিণ ভারতের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক অনন্য দৃষ্টি স্থাপন করে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতা দেখে নোট ডাউন করে নাও এবং তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে অ্যান্সারগুলি শেয়ার করে দেবো। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।